বক্তৃতা শুনছেন, সমস্যার নিরসন কিন্তু হয়নি। যন্ত্রণা বুকে নিয়েই বাড়ি ফিরতে হবে, আমিও পারবো না করতে। কিন্তু সমস্যাটা বুঝতে হবে আর লড়তে হবে। আমি হেরে ফিরবো এই কথা বলিনি। বিষয়টা হচ্ছে যে সুব্রতদা বাসায় বসে আছে। সুব্রতদার কথা আলাদা করে বলতে হচ্ছে এই কারণে, এসআইআর যে বেআইনি, এসআইআর যে মানুষের সর্বনাশ ডেকে নিয়ে আসছে, এসআইআর যে রাষ্ট্রীয় চক্রান্ত, এসআইআর যে ইলেকশন কমিশনের ফন্দি, যে সবার আগে লিখতে শুরু করেছিল, বলতে শুরু করেছিল নিজেদের মধ্যে, তার নাম সুব্রতদা। আমরা খুশি হতাম যদি আমার দেশে যতগুলো রাজনৈতিক দল আছে তারা যদি এই দায়িত্বটা আরো একটু আগে থেকে নিত, লড়াই থেকে যদি আরো একটু শক্তিশালী করত। আমি সব দলের কথা বলছি, কাউকে বাদ দিচ্ছি না। তাহলে হয়তো আপনাদের যন্ত্রণা অপেক্ষাকৃত কম, যন্ত্রণা হতো না এই কথা বলার ক্ষমতা আমাদের কারণ না। কারণ যারা এই চক্রান্ত করেছে, এটা চক্রান্ত, তাদের ক্ষমতা আমাদের সকলের থেকে বেশি। রাষ্ট্র ব্যবস্থা যাদের দায়িত্ব ছিল আপনার ভোটাধিকার নিশ্চিত করে তারপরে নির্বাচনে যাওয়া, তারা নিশ্চিত করেছে আপনার ভোটাধিকার কেড়ে নিয়ে নির্বাচনে যাওয়া। এবং আমি যার কথা বলছি সেটা হচ্ছে নির্বাচন কমিশন। বুঝতেই পারছেন, যেটা সংবিধানের অন্তর্ভুক্ত একটি স্বাধীন সংস্থা বলে ধরে নেওয়া হয়, আমি মনে করি না। 2023 সালে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনার অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হবে তার একটা গাইডলাইন ফ্রেম করেছে, এবং এই 23 সালে জাজমেন্টে সুপ্রিম কোর্ট ছত্রে ছত্রে তার আশঙ্কা প্রকাশ করেছে যে নির্বাচন কমিশনার যদি নিরপেক্ষ নির্বাচন না হয়, নির্বাচন কমিশনারের যে সিলেকশন হবে, যে নির্বাচন কমিশন হবে সেইটার পদ্ধতি যদি নিরপেক্ষ না হয়, সঠিকভাবে না হয়, তাহলে রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে। এবং নির্বাচন কমিশন নিরপেক্ষ বলতে কেমন বোঝায় বলেছেন যে ইয়েস ম্যান হলে হবে। তাহলে এখন যে নির্বাচন কমিশন যার দায়িত্বে এসআইআর প্রক্রিয়াটা হলো, তিনি তার পেছনের পরিচিতি, কে তিনি, এসব যদি একটু খোঁজ করা যায় তাহলে আপনারা সকলেই বুঝতে পারবেন যে বেসিক্যালি আরএসএস বিজেপির এজেন্ট ছিল। এবং আমরা শুরু থেকেই বলে আসছি যে নির্বাচন কমিশন নিশ্চিত করেছে যারা গরিব মানুষ, এখানে একটা বড় লোক নেই, কিন্তু বড় লোক যারা আছে তারা এদিকে তাদের ভোট আছে, ওইদিকে যারা যাদের ভোট নেই তারা কেউ বড় লোক। ফলে গরিব মানুষ যাদের ভোট তৈরি হয়, 5 বছর পর পর একটা অধিকার তৈরি, মানে ভোট দেওয়ার অধিকার থাকে, যে আমার প্রতিনিধি হবে। এখন তো রাজতন্ত্র নেই, আমরা 26শে জানুয়ারি পতাকা তুলি, কিন্তু আসলে রাজা শাসন চলছে। হ্যাঁ, তাহলে এই প্রজার তন্ত্র, এই কনসেপ্টটাকে ভুলিয়ে দিতে চাইছে। যিনি ক্ষমতায় এসছেন, তিনি ক্ষমতায় এসেই হকার উচ্ছেদ করেছেন, তফসিয়ায় বাড়ি ভেঙেছেন, আর বলছেন রেশন দেওয়া যাবে না, অন্নপূর্ণা দেওয়া যাবে না, ইন্দিরা আবাস যোজনা যাতে কম লোককে দিতে হয়, গরিবকে না দিতে হয়। তাহলে এই সব কিছুর মধ্যে এসআইআর নিয়ে আসছে। তাহলে বুঝে নিতে হবে যে প্রথমে ভোটের আগে আপনি কাকে বাঁচবেন তার অধিকার কেড়ে নিন, ভোটের পরে আপনার বাকি যেটুকু ছিল সেটুকু কেড়ে নিচ্ছে। এইটা হচ্ছে মূল লক্ষ্য। আর এইটাকে যদি বজায় রাখতে হয় অনেক দিন,
তাহলে ওই ট্রাইব্যুনালে 4টে করে প্রত্যেকদিন হিয়ারিং হবে, আগামী 20 বছর তার হিয়ারিং শেষ হবে না। তাহলে যে ব্যবস্থাপনা ভোটের আগে থেকে শুরু করেছিল, যে ব্যবস্থাপনার কন্টিনিউশন ভোটের পরে চলছে, তা আগামী 20 বছর নিশ্চিত করা গেল। কারণ আগামী 20 বছর আপনি আর ভোট দিতে পারবেন না। 4টে করে যদি অ্যাপিলের শুনানি হয়, আর যদি এত লক্ষ লক্ষ অ্যাপিল পেন্ডিং থাকে, যা হিসাব হয়েছে, তাতে 20 বছর লাগবে শুনানি শেষ করতে। তাহলে প্রতি 5 বছরে যদি 3টে করে ভোট হয়, হ্যাঁ, মানে আমি বলছি পঞ্চায়েত, লোকসভা, বিধানসভা সব মিলিয়ে, তাহলে 20 বছরে কখানা ভোটাধিকার চলে গেল আপনারা বুঝে নিন। তাহলে আর একটা জেনারেশন চলে আসবে, তারা আর ওই ভোট নিয়ে আর প্রশ্ন তুলবে না। একটা পারসেপশন তৈরি করে দেওয়া যে এটাই হচ্ছে বাস্তবতা, মেনে নাও। এই যেমন ডিম ছুটছে কথায় কথায়, মানুষের একটা ক্ষোভ তৈরি হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে। তো তাহলে এই সময় যদি ডিম ছোড়া যায়, তাহলে মানুষের মধ্যে তাই তো ভালো করছে, ওটা অন্যায় করেছে খুব। কিন্তু আইনের শাসন তো ডিম ছোড়া কথা বলে না। আইনের শাসন বলে যে অপরাধ করে ওকে থানায় নিয়ে যাও, এফআইআর করো, চার্জশিট দাও, দ্রুত সাক্ষী করো, বিচার করো, শেষ করো, জেলে বলে। এরা ডিম ছুটছে, এফআইআর করছে, তারপর তদন্ত শেষ করছে না। 20 বছর 40 বছর চলবে, আপনি জানতে পারবেন না। পার্টিসান শুটের মতো, যারা পার্টিসান শুট করেন তারা জানেন, শুরু হয়, শেষ হয় না। তো আমাদের পশ্চিমবঙ্গ, ভারতবর্ষে তদন্ত শুরু হয়, শেষ হয় না, ফলে বিচার আর হয় না। ওই ডিম ছোড়া দিয়েই শুরু হবে, ডিম ছোড়া দিয়েই শেষ হবে। কিন্তু আগামী দিনে ইট ছুড়বে। মানে মোদ্দা কথা হচ্ছে, আইনের শাসন থেকে মানুষকে, যার দায়িত্ব ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করা, তার ঠিক উল্টো কাজটা নিশ্চিত করা, সেটা চলছে। ফলে এইখান থেকে আমাদের বেরোতে হবে। আমি অনেক বাড়াতে চাই না, বক্তব্য দিতে চাই না। আমি যেটা বলতে চাই যে আমরা কি ভেবেছি, এখানে যারা বসে আছেন দুজন, এদের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমরা আলোচনা করে স্থির করেছি যে আমরা একটা জনস্বার্থ মামলা করব এই কারণে যে যারা আমাদের যন্ত্রণা দিয়েছে, যাদের কারণে এখন আমাদের তো বাড়িতে কাজকাম করার কথা, খাওয়া দাওয়া করার কথা, কিন্তু নির্বাচন নেই, কেউ তো আর এখানে ভোটের মিটিং হচ্ছে না, যন্ত্রণার জন্য এখানে এসেছি। যারা আমাদের যন্ত্রণা দিয়েছে, ওদেরকে একটু যন্ত্রণার কি অনুভূতি হয় সেইটা আমরা দেওয়ার চেষ্টা করি। আর এটার জন্য আমরা স্থির করেছি যে আপনারা যারা অ্যাপিল ফাইল করেছেন, প্রত্যেকের অ্যাপিল নাম্বার, কবে অ্যাপিল ফাইল করেছেন, তার ডেট, কি কি কাগজ আপনার কাছে আছে, ওই যে 12খানা ডকুমেন্টস, তার মধ্যে যদিও ওখানে একটা লাইন লেখা আছে, খুব গুরুত্বপূর্ণ লাইন, ইংরেজিতে লেখা আছে যে এই লিস্টটা এক্সস্টিভ না, তার মানে এর বাইরেও ডকুমেন্টস কনসিডার করা যেতে পারে। সেটা তাহলে আপনার কাছে কি কি ডকুমেন্টস আছে তার একটা, যেমন ধরুন আপনি বক্সের মধ্যে লিখবেন আমার পাসপোর্ট আছে, তার নাম্বার এত, ইস্যুইং ডেট এত, প্যান কার্ড আছে, প্যান নাম্বার এত, ইস্যুইং ডেট এত, লিখবেন। তার পাশে আপনি লিখবেন যে আপনার মোবাইল নাম্বার, যাতে আপনারা আমাকে কমিউনিকেট করতে পারেন। তাহলে এইগুলো কেন চাইছি আপনাদের কাছে? আমরা জনস্বার্থ মামলায় যে কথা বলতে চাই, যে আমরা আমাদের যে সংবিধানের কথা বলছিলাম না, এই সংবিধানে আপনার একটা অধিকার নিশ্চিত করেছে। সেই অধিকারটি হচ্ছে যে আপনার যদি কোনো অধিকার খর্ব হয়, তাহলে আপনাকে শুনতে হবে, শুনে তারপর অধিকার খর্ব করতে হবে। আরে আপনাকে যে শোনা হলো, তারপরে যদি অধিকার খর্ব করতে হয়, তাহলে একটা সিদ্ধান্ত দিতে হবে, লিখতে হবে, সিদ্ধান্ত, লিখিত সিদ্ধান্ত করতে হবে, এই কারণে আপনার অধিকার খর্ব করা। আর শুধু লিখলেই হবে না, বলা আছে যেটা লেখা হলো সেই লেখা সিদ্ধান্তটা আপনাকে কমিউনিকেট করতে। তাহলে আপনাদের সবার ভোটাধিকার চলে গেছে। আপনারা যখন নোটিশ এসছে, কেউ দেখেছেন 6টা বাচ্চা, বয়সের ডিফারেন্স, অমুক অমুক মানে হাবি জাবি কথা লেখা আছে। তারপরে আপনারা গেছেন, অ্যাডজুডিকেশন হয়েছে, তারপরে কি রায় হয়েছে কেউ জানেন না, কেন আপনার নাম বাতিল হয়েছে জানেন না। তাহলে এইটাকে আমরা আইনে বলছি ন্যাচারাল জাস্টিস। তাহলে এই ন্যাচারাল জাস্টিসের অধিকার সংবিধান আপনাকে দিয়েছে যে আপনাকে কারণ জানাতে হবে কেন আপনার নামটা বাতিল হয়েছে।
আমরা সে কারণে একটা জনস্বার্থ মামলা করে বলছি, দেখো আমার কাছে এই ডকুমেন্টস আছে, আমরা অমুক তারিখে অ্যাপিল করেছি, সেখানে আমরা উল্লেখ করেছি, তার শুনানি এখনো হয়নি, অমুক তারিখে করেছি, দিনটা গুরুত্বপূর্ণ, এতদিন চলে গেছে, আর কারণটাও আমরা জানতে পারি না। তাহলে আমাদের যে কারণে বাতিল করেছে, যে কারণে আমাকে অ্যাপিল করতে হলো, সেই কারণটা জানান। আমাদের যে ওয়েবসাইট আপনারা বানিয়েছেন, যেখানে আমরা সব অনলাইন অ্যাপিল সাবমিট করেছি, আমাদের সবার এপিক নাম্বার আছে, সবার ভোটার লিস্টের নাম ছিল, আপনি সেই ধরে ধরে আপনি আপনার ওয়েবসাইটে আমাদের সমস্ত ডিসিশনগুলো আপলোড করে দিন, আমরা দেখে নেব যে কেন আমার নামটা বাতিল হয়েছে। তখন আমরা মেলাবো যে আমার এই ডকুমেন্টস ছিল, আপনি বলেছেন এই ডকুমেন্টস ভ্যালিড না, বাতিল করেছি। আমরা পাসপোর্ট মানি না, বা পাসপোর্ট দপ্তর থেকে যাচাই করে দেখে যে আপনার পাসপোর্টটা জালি, আমরা বাতিল করেছি। কি কারণে বাতিল হয়েছে আমাকে জানাতে হবে, এটা আমার সংবিধান প্রদত্ত অধিকার, মৌলিক অধিকার, যা আমি আমার জন্মে সেদিনকে ভারতবর্ষে ভূমিষ্ঠ হয়েছি, সেদিনকে এই অধিকার আমার হয়ে গেছে। এই অধিকার আপনি কাটতে পারেন। তাহলে সেই অধিকারের বুনিয়াদে আমি চাইছি আমাকে কারণটা জানানো হবে, তারপরে আমি অ্যাপিলে গিয়ে বলবো এই কারণটা ঠিক না ভুল, আমি বলবো তা বলা। 2, যদি সঠিক কারণ আপনি দেখাতে না পারেন, তাহলে ডিএম, বিডিও, বিএলআরও, এসডিও, পাশে যে বিএলও এখানে এসেছেন, আমাকে নিয়ে এসেছেন, বিএলও বলে আমি বিএলও কাজ করেছি, আমি সবাইকে করেছি, যে এই সকলকেই অ্যাকাউন্টেবল হতে হবে। প্রয়োজনে আগামী দিনে আপনি যে চাকরিতে থেকে যে ক্ষমতাকে ব্যবহার করে আমার অধিকার খর্ব করেছেন, সেই চাকরিটা থাকবে কি থাকবে না আমরা বিচার করব, তার জন্য তদন্ত করতে হবে। তাহলে আদালতে আমরা দুটো প্রার্থনা নিয়ে যাচ্ছি, আমাদের কারণটা জানিয়ে দেওয়া হোক, আপলোড করা হোক, আর 2, যদি সঠিক কারণ না হয় তদন্ত হোক। যন্ত্রণা আমি একা ভোগ করবো না, আমার বাড়িতেও বউ বাচ্চা আছে, বাবা মা আছে, আপনার বাড়িতেও আছে। যন্ত্রণা যদি ভোগ করতে হয় সকলকে করতে হবে, একবার তো এই লড়াইয়ে থাকবেন তো। আমি আদালতে লড়াই করব আর একেবারে লোহা রসগোল্লার মতো পেটে ভরে যায় চলে যাবে, এরকম হবে না। কঠিন লড়াই, ওই লড়াইটা সহজ করতে পারেন আপনি। আদালতের লড়াই আমার তখন সহজ হবে যখন আপনি রাস্তার লড়াইকে আরো শক্তিশালী করবেন। সেই রাস্তার লড়াই কি হবে, কিভাবে হবে আপনারা স্থির করবেন, আমি নই, ওনারা সহযোগিতা করবেন। তাহলে রাস্তায় যত লড়াই শক্তিশালী হবে, আদালতে যারা জজেরা বসে থাকে না, তারা সব খেয়াল রাখে, এই সমাজেরই অংশ তারা, তারাও বুঝতে চায় মানুষ যন্ত্রণার মধ্যে আছে কি নেই, আর যন্ত্রণার মধ্যে থেকে মানুষ কিভাবে রিয়্যাক্ট করছে, তারা সব খোঁজ রাখে, তারা দেখতে চায়। যদি আপনারা চুপ করে ঘরে বসে থাকেন, আমি বিশৃঙ্খলা তৈরি করতে বলছি না, আমি আইনের সীমাবদ্ধতার মধ্যে থেকে আমি বলছি যে সংবিধান যে অধিকার আপনাকে দিয়েছে, যে অধিকার শুভেন্দু অধিকারী বা নরেন্দ্র মোদী বা মমতা ব্যানার্জি দেয়নি, যে সংবিধানের প্রথম বাক্যই হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, যাকে আমরা বলছি আমার দেশের একমাত্র স্বীকৃত রাজনৈতিক দলিল, তাকে রক্ষার দায় আপনাকে। যদি আমার সংবিধান রক্ষা না হয়, তাহলে আদালতে গিয়েও লাভ হবে না, আর আমি মামলা করেও লাভ হবে না। তাহলে সংবিধানকে রক্ষা করার দায় আপনাকেই নিতে হবে। আমি আপনার সহযোদ্ধা হব, নেতা না, আমি আপনার সহযোদ্ধা হব। যদি আপনি এক পায়ে গিয়ে যান, আমিও 2 পায়ে গিয়ে যাব, কিন্তু আপনি ঘরে বসে থাকলে আমি লড়াই লড়বো না। 2, এটা গেল একদিকে। 2 হচ্ছে যে কথা
বলে শুরু করেছিলাম যে সুগতদা বা বাকিরা যারা আমরা আলোচনা করছিলাম যে এটা একটা বেআইনি প্রক্রিয়া, তা সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে। ঘুর পথে সরাসরি স্বীকার করেনি, আর সরাসরি স্বীকার করেনি বলেই তো আমরা জুডিশিয়ারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলি, জুডিশিয়ারি মেরুদণ্ড নিয়ে প্রশ্ন তুলি। কদিন আগে হয়েছিল না ককরোচ জনতা পার্টি, খবর পেয়েছেন তো? লাখ লাখ লোক সব জমায়েত হয়েছিল না, সব ওই ফেসবুকের ওই ইনস্টাগ্রামে সব ফলোয়ার্স বেড়েছিল না। মানুষের মনে ক্ষোভ আছে, আদালত নিয়েও ক্ষোভ আছে, যেমন ভাবে নির্বাচন কমিশন নিয়ে ক্ষোভ আছে, যেমন ভাবে রাষ্ট্র ব্যবস্থার পরিচালনার দায়িত্বে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে ক্ষোভ আছে, তেমন ভাবে আমাদের যে লাস্ট রিসর্ট সংবিধানের সেই জুডিশিয়ারি নিয়েও ক্ষোভ আছে। আর আছে বলেই তো এত লোকের জমায়েত। তাহলে তারা যখন বিহারের নিয়ে বলছেন যে না সব ঠিক আছে, তখন পশ্চিমবঙ্গের নিরিখে আমরা কি দেখলাম বলছে এই অ্যাডজুডিকেশনে তো ভুল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি ভুল হয়েছে, আমরা জজেদের নিয়োগ করে দিচ্ছি, করেছে না? জজেদের নিয়োগ করে দিচ্ছি অ্যাডজুডিকেশনের জন্য। তাহলে জজেদের নিয়োগ করলে অ্যাডজুডিকেশন হলো, ট্রাইব্যুনাল বলে কথা তো কোনো কালে শোনেননি, এত বছর ভোট দিয়ে আসছেন, তাহলে ট্রাইব্যুনাল নিয়োগ করলো। তাহলে যা আইনে আছে, আগে কি হতো ফর্ম 6 রিজেকশন ডিএম এর কাছে অ্যাপিল করতাম, হ্যাঁ? এখন সব আইন ফাইন উঠে গেছে, দেশের পার্লামেন্ট যে আইন করেছে, দেশের যে সংবিধান আছে সে সব গুলি মেরে দিয়েছে। এখন সুপ্রিম কোর্ট বলছে আমি সব ঠিক করে দিচ্ছি, দিয়ে অ্যাপেলেট ট্রাইব্যুনাল করে দিয়েছে। তাহলে অ্যাপেলেট ট্রাইব্যুনাল যখন করতে হলো, তার অর্থ হলো যে বেআইনি কাজ হয়েছে। তাহলে একটা কাজ যদি বেআইনি হয়, তাহলে আদালতের দায়িত্ব ছিল বাতিল করা, সাহস হয়নি বাতিল করার, তাই ট্রাইব্যুনাল করে দিয়েছে। তাহলে জুডিশিয়ারির কাছ থেকে যা আমরা আশা করি, জুডিশিয়ারি তা দিতে ব্যর্থ হয়েছে। সুপ্রিম কোর্ট, দেশের সর্বোচ্চ আদালত, ব্যর্থ হয়েছে। লজ্জার আমাদের কাছে, কিন্তু এটাই আমাদের যা আছে। তাহলে জুডিশিয়ারি ব্যর্থ হচ্ছে, নির্বাচন কমিশন ষড়যন্ত্র করছে, যারা এই ভুল পথে জিতে এসে আমার রেশনের অধিকার কেড়ে নিচ্ছে, ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, গরিবের হকারে ঘরের অধিকার কেড়ে নিচ্ছে, সবাই গরিবের পেটে লাথি পাচ্ছে। তাহলে পড়ে রইল কারা? পড়ে রইল হচ্ছে আপনারা আর আমি। হ্যাঁ, এই আপনারা মানে হচ্ছে গরিব মানুষ, যারা আজকের দেশের সব থেকে বেশি সংখ্যায়, 90% মানুষ গরিব। হ্যাঁ, তাহলে আপনারা সব থেকে বেশি সংখ্যায় বেশি, অথচ আপনারাই সব থেকে দুর্বল বেশি। কেন জানেন? তার কারণ হচ্ছে ওরা আপনাদের ভাগ করে দিয়েছে। এই দেখবেন আপনাদের মধ্যে ধর্মে ভাগ করে দিয়ে, ভাষায় ভাগ করে তো করেছে, আপনাদের মধ্যেই দুজনের নাম উঠে যাবে, সে ছুপি ছুপি ঘরে বলে চলে যাবে। তার ছেলের লেখাপড়া করতে হবে, তার বউকে নিয়ে ঘুরতে বেরোতে হবে, তার বাবাকে খাওয়াতে হবে, শুধু আমি আর আমি। এই আজকের মিটিংয়ে যে কথা বলে শেষ করব, আমি আর আমি থেকে বেরিয়ে আমরাই পরিণত করতে হবে। আমি কোন রাজনৈতিক দলের কথা বলছি না, আমি সংবিধান বাঁচানোর প্রশ্নে, যে সংবিধান বাঁচানোর জন্য, পাওয়ার জন্য আমাদের স্বাধীনতা সংগ্রামীরা প্রাণ দিয়েছে, তাকে বাঁচানোর জন্য আমাদের লড়তে হবে। এই আমরা মানে আমরা যারা সংখ্যায় বেশি সারা দেশব্যাপী, এইটা যদি করতে না পারি, তাহলে আদালতে কেউ কিছু হবে না, জুডিশিয়ারি এইরকম করবে, আর আপনার অধিকার ফিরে পাওয়া যাবে না। লাস্ট, যদি কেউ অ্যাপিলের নোটিশ পান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এই লড়াই করছি, তার জন্য পারিশ্রমিক আমরা দিচ্ছি না, হ্যাঁ, আমাদের প্রফেশনাল ফিস দিচ্ছি না। কেউ অ্যাপিলের নোটিশ পেলে যোগাযোগ করবে। আর শেষ কথা হচ্ছে যে দাবি করুন, প্রতিনিয়ত রাস্তায় লড়াইয়ে থাকুন। আগামী দিনে লড়াইকে কিভাবে আরো শক্তিশালী করা যায় তা স্থির করুন। মহিলাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে, নেতৃত্বে দিতে হবে, আসতে হবে। মহিলাদেরকে যেভাবে সামনের সারিতে বসে আছেন,
তেমন ভাবে সামনে থেকে এই লড়াই মহিলাদেরকে দিতে হবে নেতৃত্ব। আমরা আছি আইনজীবীরা, আমি একা নই, আরো অনেক আইনজীবী আছে, আমরা সবাই একসঙ্গে লড়বো। অনেক সিনিয়র আইনজীবী আপনাদের সঙ্গে আছেন, সমব্যথী একথা বলবো না,